আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বাংলাদেশি পণ্যের ওপর ৩৫% শুল্ক আরোপের চিঠি ট্রাম্পের, বুধবার ঢাকা ওয়াশিংটন বৈঠক। আষাঢ়ের বৃষ্টিতে ভিজছে দেশের বেশিরভাগ এলাকা, বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, দুর্ভোগে কর্মজীবীরা। বাংলাদেশ সহ ১৪টি দেশের পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে বাংলাদেশি পণ্যে শুল্ক দিতে হবে শতকরা ৩৫%। ১ আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এই নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি পাঠিয়েছেন ট্রাম্প। বাংলাদেশের তৈরি পোশাকের একক বড় বাজার যুক্তরাষ্ট্র। চলতি বছরের এপ্রিলে বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন সময় চেয়ে ট্রাম্পকে চিঠি লিখেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্ধিত শুল্ক আরোপের পর বিভিন্ন দেশকে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়ে ১০০ দিনের মতো সময় দিয়েছিলেন ট্রাম্প। সোমবার বাংলাদেশ সহ ১৪টি দেশের পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নেন ট্রাম্প। তা কার্যকর হবে ১ আগস্ট থেকে। দেশগুলোর সরকারকে তিনি চিঠি দিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে জাপান, সাউথ কোরিয়া, মালয়েশিয়া, কাজাখস্তান ও তিউনিসিয়ার পণ্যে শতকরা ২৫% শুল্ক বসবে। সাউথ আফ্রিকা ও বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার ওপর ৩০%, বাংলাদেশ ও সার্বিয়ার ওপর ৩৫%, ইন্দোনেশিয়ার ওপর ৩২% এবং কম্বোডিয়া ও থাইল্যান্ডের পণ্যে শতকরা ৩৬% শুল্ক আরোপিত হবে। সবচেয়ে বেশি ৪০% শুল্ক বসবে মিয়ানমার ও লাওসের পণ্যে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেয়া চিঠিতে ডোনাল্ড ট্রাম্প জানান, বাংলাদেশের বাজারে যুক্তরাষ্ট্রের পণ্যে বাড়তি শুল্ক, অশুল্ক নীতি ও বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করতে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বাংলাদেশি কোম্পানি যদি যুক্তরাষ্ট্রে পণ্য উৎপাদন করে তাহলে শুল্ক আরোপ হবে না বলে জানান ট্রাম্প। এ ব্যাপারে সব ধরনের সহায়তা করবেন তিনি। বাংলাদেশ যদি এই শুল্কের বিরুদ্ধে পাল্টা কোনো ব্যবস্থা নেয় তাহলে শুল্ক আরও বাড়ানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। বলেন, শুল্ক এড়াতে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে পণ্য পাঠানো হলে সেগুলোর ওপর উচ্চ শুল্ক আরোপ করা হবে। অবশ্য এবারও শুল্ক আরোপ নিয়ে দেশগুলোর সঙ্গে দর কষাকষির সুযোগ রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। আগস্টের মধ্যে এ সংক্রান্ত চুক্তিতে পৌঁছাতে পারলে শুল্ক কাঠামো ভিন্ন রকম হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিভিন্ন দেশের পণ্যে বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয়ায় বৈশ্বিক অর্থনীতিতে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মধ্যে প্রভাব পড়েছে নিউ ইয়র্কের প্রধান পুঁজিবাজারে। টয়োটা, নিশান, হোন্ডা, এলজি ও এসকে টেলিকমের মতো বড় বড় কোম্পানির শেয়ারের দাম কমতে শুরু করেছে। ইশরাত ঝুমা, দীপ্ত সংবাদ। এদিকে বাংলাদেশের পণ্যের উপর যুক্তরাষ্ট্রের ৩৫% শুল্ক আরোপের ঘটনায় ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য আলোচনা চালিয়ে যাচ্ছে ঢাকা। এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এই কথা জানান। পোস্টে প্রেস সচিব লেখেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন বাংলাদেশ সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। এই দলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানও রয়েছেন। শফিকুল আলম আরও জানান, বাংলাদেশ প্রতিনিধি দল এরই মধ্যে একাধিক দফায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। আগামী ৯ জুলাই আরও একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঢাকা আশা করছে ওয়াশিংটনের সঙ্গে একটি যৌক্তিক শুল্ক সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে। বিগত 3টি জাতীয় নির্বাচনকে যারা অবাধ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক হিসেবে রায় দিয়েছে তাদের আগামী নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানাবে না ইসি। একথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কানাডার হাই কমিশনার অজিত সিং এর সঙ্গে বৈঠক শেষে সিইসি জানান, আগের 3 নির্বাচনকে যারা বৈধতা দিয়েছে তাদের বাদ দিয়ে অন্যান্য বিদেশি পর্যবেক্ষক আমন্ত্রণ জানাবে ইসি। এক্ষেত্রে যাদের বিভিন্ন দেশে নির্বাচন পর্যবেক্ষণের অভিজ্ঞতা আছে দেখে শুনে তাদেরকেই আমন্ত্রণ জানাবে কমিশন। এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর্যবেক্ষক হতে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও উল্লেখ করেন সিইসি। যে সমস্ত পর্যবেক্ষক গত 3টা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে
যে খুব সুন্দর নির্বাচন হয়েছে, অ্যাকসেপ্টেবল ক্রেডিবল নির্বাচন হয়েছে, তো তাদেরকে কি আমাদের নেওয়া উচিত? আমরা নিব, দেখে শুনে নিব যারা ডিপেন্ডেবল, রিলায়েবল এবং যাদের এক্সপিরিয়েন্স আছে। আমি ফরেন অবজার্ভের কথা বলছি, যাদের এক্সপিরিয়েন্স আছে, বিভিন্ন দেশে তারা হয়তো ইলেকশন অবজার্ভ করেছে, সুতরাং ওই ধরনেরই আমরা নিব, মাইনাস দোজ যারা আগের 3টা নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে, এদেরকে কোনো মতেই না। কুষ্টিয়ার আবরার ফাহাদের কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। এরপর 8ম দিনের মতো জুলাই পদযাত্রা শুরু করেন দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার বেলা 1টার দিকে কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামে আবরার ফাহাদের কবর জিয়ারত করেন তারা। এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আবরার ফাহাদ ছিলেন মাইলফলক। তার মৃত্যু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই ও বাংলাদেশের রাজনীতিতে মোড় ঘুরিয়ে দেয়। এদিকে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ায় কুষ্টিয়া শহরে বেশ কয়েকটি পথসভা করার কথা থাকলেও তা সংক্ষিপ্ত করে এনসিপি। 2019 সালের 7ই অক্টোবর নির্মমভাবে নির্যাতন করে ফ্যাসিবাদ ছাত্রলীগ তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আমরা তার বিচার এখনো পাইনি। 2025 সালের মধ্যে যাতে আমাদের বিচারের রায়টা আমরা সঠিকভাবে পাই, সেটা আমরা আশাবাদ করছি। যেই শহীদরা যেই স্বপ্নের বাংলাদেশ দেখেছিল, যে স্বাধীন সার্বভৌম মর্যাদার বাংলাদেশ স্বপ্ন দেখেছিল, যে বাংলাদেশপন্থী রাজনীতির উত্থান তারা করতে চেয়েছিল, আমরা সেই রাজনীতি করতে চাই। আষাঢ়ের শেষে এসে মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। টানা এই বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। নোয়াখালীতে সোমবার রাত থেকে টানা বৃষ্টি হয়। এতে শহরের বিভিন্ন স্থানে পানি জমে। জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়েন অফিস ও কর্মস্থলমুখী মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। টানা বৃষ্টিতে একই অবস্থা ফেনী শহরের। মঙ্গলবার সকাল 9টা পর্যন্ত আগের 24 ঘন্টায় জেলায় 233 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। পানি বাড়ায় ফুলগাজীতে মুহুরী নদীর তীরবর্তী সড়ক ভেঙে ফুলগাজী বাজার থেকে রাজশপুর পর্যন্ত সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। শহরের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। অতিরিক্ত বৃষ্টি আর যে পৌরসভার ড্রেনগুলো আছে এগুলো পরিষ্কার না, পানি থাকতেছে না। বন্যায় নিচের তলা সব বিল্ডিং এর আশঙ্কাজনক ডুবে যাওয়ার সম্ভাবনা বেশি এই মুহূর্তে। এই পর্যায়ে ঘর থেকে কেউ বার হতে পারছে না। পানি বাড়ি যাওয়ার কারণে স্যারেরা পরীক্ষা বাতিল করে দিয়েছে। বৃষ্টিপাত অব্যাহত আছে বাগেরহাটে। জেলার 9টি উপজেলার অনেক নিচু এলাকা প্লাবিত ও পৌরসভার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে বেকায়দায় পড়েছেন খেটে খাওয়া মানুষ। যত সরকারি আসে না কেন বাগেরহাটে কোনো উন্নতি করে না। আমাদের সাধারণ জনগণ আমরা এভাবে ভুগেই চলেছি। প্রচুর পানি আটকে থাকে, কোনো আর পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থাই নেই জায়গায়। বৃষ্টিতে বিপর্যস্ত পটুয়াখালী ও বরগুনার জনজীবন। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না উপকূলীয় এই দুই জেলার মানুষ। টানা বৃষ্টিতে নাকাল বরিশালের বিভিন্ন এলাকা। ভোগান্তিতে পড়েছে স্কুল কলেজের শিক্ষার্থী ও কর্মস্থলমুখী মানুষ। তবে শহরের কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয়নি। মাঝারি বৃষ্টিপাত থাকবে, কখনো তার তীব্রতা কম বেশি হবে, মাঝে মাঝে রৌদ্রোজ্জ্বল দিনও পাবো, কিন্তু প্রতিদিনই 1 পশলা বা 2 পশলা বা ইলশেগুড়ি বৃষ্টি বা ঝিরিঝিরি বৃষ্টিও আমরা পাবো। আফরিদ হাসান, দীপ্ত বার্তাকক্ষ। কক্সবাজারের হিমছড়িতে সাগরে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র প্রাণ হারিয়েছেন। নিখোঁজ আছেন একই বিশ্ববিদ্যালয়ের আরও 2 জন শিক্ষার্থী। টুরিস্ট পুলিশ জানায় মঙ্গলবার সকালের দিকে পানিতে ভেসে যায় এই 3 পর্যটক। তাদের মধ্যে KM সাদমান রহমান সাবাবের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আছেন অরিত্র হাসান ও আসিফ আহমেদ। তাদের 3 জনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের 2023-24 সেশনের শিক্ষার্থী। মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার কমান্ডার ও স্থানীয় আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মোবারক হোসেনের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে 11 বছর পর আপিল শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হয়। 2014 সালের 24 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক রাজাকার মোবারক হোসেনের মৃত্যুদণ্ডের রায় দেন। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করেন মোবারক হোসেন, কিন্তু তার শুনানি হয়নি গেল 11 বছরেও। মঙ্গলবার শুনানি শেষে জানানো হয় আগামীকাল বুধবার আবার শুনানি হবে।
নিয়োগ বিধি সংশোধন ও গ্রেড উন্নতিকরণ সহ ৬ দফা দাবিতে বিভিন্ন জেলায় অবস্থান কর্মসূচি পালন করেছেন মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীরা। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নওগাঁ সিভিল সার্জন কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। দাবি আদায় না হলে ১ সেপ্টেম্বর থেকে ইপিআই সহ সকল কার্যক্রম বাস্তবায়ন বন্ধ রাখার হুঁশিয়ারি দেন তারা। একই দাবিতে গাইবান্ধা ও সিরাজগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেন স্বাস্থ্য সহকারীরা। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০০ ছাড়িয়েছে। এখনও নিখোঁজ আছেন অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বৃষ্টি অব্যাহত থাকায় উদ্ধার কাজ কঠিন হয়ে পড়েছে। রাজ্যটির আবহাওয়াবিদরা আরও বন্যা হতে পারে বলে সতর্ক করেছেন। হোয়াইট হাউস জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার টেক্সাস সফরের পরিকল্পনা করছেন। টেক্সাসের সেন্ট অ্যান্টনিও শহরে তুমুল বৃষ্টির কারণে গোয়াদালুপ নদীর পানি বেড়ে এই বন্যা দেখা দেয়। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই গাজা ভূখণ্ডে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সোমবারের হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছে। এ নিয়ে গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৫৭,৫২৩ জনে পৌঁছেছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে উত্তর গাজায় মাটিতে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে ৫ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হন ১৪ সেনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে হোয়াইট হাউসে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠকে ফিলিস্তিনিদের আবারও অন্যান্য দেশে পাঠানোর বিতর্কিত প্রস্তাব উঠে এসেছে। এই সাথে শেষ করব এখনকার দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বাংলাদেশি পণ্যের উপর ৩৫% শুল্ক আরোপের চিঠি ট্রাম্পের, বুধবার ঢাকা ওয়াশিংটন বৈঠক। আষাঢ়ের বৃষ্টিতে ভিজছে বেশিরভাগ এলাকা, বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, দুর্ভোগে কর্মজীবীরা। এ ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ রাত ১১টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।